আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা ভ্যাট সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব এবং ভ্যাট সংক্রান্ত কয়েকটি জাবেদা আমরা আজকে শিখব। ভ্যাট ভ্যাট জিনিসটা কি? ভ্যাটের পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। দেখেন, ভ্যাটের পূর্ণরূপ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাটকে ভ্যালু অ্যাডেড ট্যাক্সকে বাংলায় বলা হয় মূল্য সংযোজন কর। অর্থাৎ প্রতিটা পণ্যের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব সংযোজন করে দেওয়া হয় পণ্যের মূল্যের সাথে। ধরেন, এই কলমটার উৎপাদন ব্যয় 2 টাকা। এই 2 টাকা উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রতিষ্ঠান কিছু লাভ সংযুক্ত করে এবং কিছু ভ্যাট সংযুক্ত করে। ধরেন, 2 টাকা উৎপাদন ব্যয়, লাভ সংযোজন করলো 2 টাকা, 4 টাকা এবং ভ্যাট সংযুক্ত করলে 1 টাকা। তাহলে এই পণ্যের বিক্রয় মূল্য হবে 5 টাকা। তাহলে এই ভ্যাটের পূর্ণরূপ বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ মূল্য সংযোজন করা হয় ট্যাক্স হিসাবে। আর বাংলা হলো মূল্য সংযোজন কর, অর্থাৎ পণ্যের মূল্যের সাথে যে অতিরিক্ত মূল্য সংযোজন করা থাকে যা সরকারকে রাজস্ব হিসেবে দেওয়া হয় সেটাই হলো ভ্যাট বা মূল্য সংযোজন কর, বা বাংলায় সংক্ষেপে বলা হয় মূসক। মূসক, মূল্য সংযোজন কর, মূল্য সংযোজন কর। আর ইংরেজিতে বলা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাট চালু হয় 1991 সালে বাংলাদেশে, আনুষ্ঠানিকভাবে 1991 সালে 1 জুলাই। যার কারণে এটাকে বলা হয় ভ্যাট দিবস। 1991 সালে 1 জুলাই এই ভ্যাট চালু হয়, যার কারণে এটাকে বলা হয় ভ্যাট দিবস। এখন দেখেন, এই মূল্য সংযোজন কর, এই ভ্যাট একটা পরোক্ষ কর। কোন ধরনের কর? পরোক্ষ কর। পরোক্ষ কর কি? দেখেন, যেই করটা সরকার সরাসরি জনগণের কাছ থেকে আদায় করে না সেটা হলো পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর কি, পরোক্ষ কর কি? যেই করটা কর ঘাত এবং করপাত একই ব্যক্তির উপর হয়, মূল কথা যার উপর কর বর্তায় সেই কর পরিশোধ করে, সেটা হলো প্রত্যক্ষ কর। যেমন আয় কর। আয় হয় নির্দিষ্ট ব্যক্তির, সেই ব্যক্তির আয়ের উপর ব্যক্তি নিজে কর প্রদান করে, এটা হলো প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কি? দেখেন, এই যে পণ্যটা উৎপাদন করতেছে একটা প্রতিষ্ঠান, সরকার কিন্তু আপনার কাছ থেকে এই পণ্যের মূল্য, ওই যে 1 টাকা ভ্যাট, সেটা নিতে আসবে না। সরকার নেবে কার কাছ থেকে? এই রাজস্বটা তারা সংগ্রহ করবে এই কোম্পানির কাছ থেকে, যেই কোম্পানিটা এই পণ্য, এই কলমটা উৎপাদন করে, সেই কোম্পানির কাছ থেকে। কিন্তু এই কোম্পানি কি করতেছে? সে কি নিজের অর্থ থেকে কর দিচ্ছে? দিচ্ছে না। সে কি করতেছে? এই করটা সাধারণ ক্রেতাদের উপর, ভোক্তাদের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে এটা হলো পরোক্ষ কর। মানে আমরা একটা পণ্য ক্রয় করতেছি, এই কলমটা ক্রয় করতেছি 5 টাকা দিয়ে, তাহলে 5 টাকার মধ্যে 1 টাকা আমরা ভ্যাট দিচ্ছি। এই ভ্যাটটা কোম্পানি আদায় করতেছে। আদায় করার পরে সেই ভ্যাটটা পরবর্তীতে কোম্পানি কি করে? সরকারের রেভিনিউ বোর্ডে জমা দেয়, রাজস্ব হিসাবে জমা দেয়, ভ্যাট হিসাবে বা ট্যাক্স হিসাবে, মূল্য সংযোজন কর হিসাবে জমা দেওয়া হয় থাকে। তাহলে এমসিকিউ আসতে পারে, মূসক বা ভ্যাট কোন ধরনের কর? আমরা বলবো পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর কি হতে পারে? দেখেন, এই যে বললাম ইনকাম ট্যাক্স বা আয়কর, এটা হলো প্রত্যক্ষ কর। তাহলে ভ্যাট বললে আমরা কি বুঝলাম? ভ্যাট বলতে বুঝলাম আমরা পণ্যের উপর সরকারকে নির্দিষ্ট হারে প্রদত্ত অর্থ। সরকারকে আমরা যে অতিরিক্ত অর্থ দিই পণ্যের উপরে, সেটাই হলো কি? ভ্যাট। মনে থাকবে সবার? তো দেখেন, এই ছিল ভ্যাট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমরা ভ্যাট সংক্রান্ত 3টা জাবেদা করবো আজকে। দেখেন, আমি এগুলা মুছে দিলাম, কারো লাগলে একটা স্ক্রিনশট দিয়ে দিতে পারে। দেখেন, ভ্যাট সংক্রান্ত কিছু জাবেদা করবো। জাবেদাটা হলো, প্রথমেই একটা জাবেদা দেওয়া আছে, ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় 23,000 টাকা। তাহলে ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় করা হয়েছে। কথাটা ভালো করে পড়েন। ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় 23,000 টাকা। তাহলে এই যে 23,000 টাকা আছে, এই টাকার মধ্যেই কিন্তু ভ্যাট আছে, বলছে ভ্যাট সহ। এই ভ্যাটের যে জাবেদা নির্ণয় করা আপনাদের খুবই সহজ আপনাদের কাছে, কিন্তু টাকা নির্ণয় করাটা একটু কঠিন হয়। তো দেখেন, এই ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় করলে এর জাবেদা কি হবে? আমি জাবেদাটা লিখে নিচ্ছি। ক্রয় কি বলেন তো? বিগত ক্লাসে শিখছেন, ক্রয় একটা ব্যয়। তবে ব্যয় হলে সেটা ডেবিট হয়, ক্রয় হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে? দেখেন তো, এই যে চেকে আমরা পণ্য ক্রয় করতেছি, তাহলে চেকের মাধ্যমে যে টাকা পরিশোধ করি, তাহলে কি ব্যাংক হিসাব ক্রিয়েট হবে না? তাহলে ব্যাংক হিসাব
ক্রেডিট। এখন দেখেন এই যে ভ্যাট সহ যখন আমরা পণ্য ক্রয় করি তখন ভ্যাট পাই না ভ্যাট দেই? পণ্য ক্রয় করার সময় ভ্যাট দিতে হয়, ভ্যাট দেই। তাহলে ভ্যাট যদি দিয়ে থাকি তাহলে ভ্যাটও একটা ব্যয়, একটা খরচ। তাহলে আমরা ভ্যাট হিসাব লিখতে পারি না, আমরা লিখবো ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের জাবেদা তো হলো, জাবেদা তো বুঝলাম, কিন্তু এর টাকাটা কিভাবে নির্ণয় করবো? এখন দেখেন প্রশ্নে এখানে বলে দেওয়া আছে ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় 23,000 টাকা, মানে এই 23,000 টাকার মধ্যে ভ্যাট আছে। মনে রাখবেন বাংলাদেশে ভ্যাট 15%। কত পার্সেন্ট? 15%। এখানে তো ভ্যাটের পার্সেন্টই দেওয়া নাই, কিন্তু মাথায় রাখতে হবে ভ্যাট সবসময় কত পার্সেন্ট হবে? 15%। তাহলে ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় 23,000 টাকা। ওই 23,000 টাকার মধ্যে ক্রয়ও আছে, ভ্যাটও আছে। ক্রয়ও আছে, ভ্যাটও আছে। এই যে বলছে ভ্যাট সহ, তার মানে কি এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে না? তাহলে এখন দেখেন এই টাকাটা আমরা কিভাবে নির্ণয় করবো, ভ্যাটের টাকাটা? দেখেন আমি একটা ক্যালকুলেশন করে দিচ্ছি। ভ্যাট সমান, যদি চেক মানে ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় হয়, এই টাকার মধ্যে কি আছে? ক্রয়ও আছে, ভ্যাটও আছে। তাহলে এই যে 23,000 টাকা, এই 23,000 টাকা 115%। কেন? এই ক্রয়কে ধরবো আমরা 100%। মনে রাখবো যেটা উল্লেখ করা থাকবে সেটা 100%। উল্লেখ করা আছে কি? ক্রয়। তাহলে ক্রয়টা হলো 100%, আর ভ্যাট কত পার্সেন্ট? 15%। তাহলে মোট কত হয়? 100 আর 100 আর 15 হচ্ছে 115%। তাহলে আমরা পণ্য ক্রয় করলাম ভ্যাট সহ 115%, 23,000 টাকা। তাহলে একে আমরা 115 দিয়ে ভাগ করব, আর ভ্যাটের পরিমাণ কত? 15 না? 15 দিয়ে গুণ করবো। লুক লাইক ঐকিক নিয়মের মতো। মাথায় রাখেন যে আমরা জানি 115% সমান 23,000 টাকা, একে কত 15 কত, এইরকম করে করলেও হবে। তাহলে 23,000 টাকাকে আপনার 15 দিয়ে গুণ করবেন আর 115 দিয়ে ভাগ করবেন। তাহলে এক্ষেত্রে 23,000 ভাগ 115 গুণন 15, তাহলে হচ্ছে 3,000 টাকা। এই যে 3,000 টাকা, এই 3,000 টাকাই হলো ভ্যাটের টাকা। এখন আমরা তাহলে জামাতা কি করবো দেখেন, এই যে জামাতা করছি ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে আমার কত? 23,000 না? 23,000। এর মধ্যে ভ্যাট কত? ভ্যাট 3,000 টাকা। আর পণ্য ক্রয় কত? তাহলে 3,000 টাকা যদি ভ্যাট হয় তাহলে 20,000 টাকা পণ্য ক্রয় করছি আমরা, 20,000 টাকা। পরে কি আছে দেখেন, ভ্যাট সহ ক্রয়কৃত পণ্য ফেরত 3,450 টাকা। তাহলে 3,450 টাকা পণ্য আমরা ফেরত দিয়েছি, ক্রয় করছিলাম, সেটা কত? ভ্যাট সহ 3,450। এখন দেখেন ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেয় তাহলে জাবেদাটা কি হবে? এই যে ক্রয় করছিলাম এটাই ফেরত দিচ্ছি, তাহলে জাবেদা কি হবে? এখন হবে ব্যাংক হিসাব ডেবিট। ফেরত যদি দেয় তাহলে ব্যাংকের টাকা আবার আসবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংকে কত টাকা আসবে? 3,450 কিন্তু আসবে। তাহলে এর মধ্যে দেখেন এই যে ভ্যাট আর ক্রয় ফেরতটা কি হবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে লিখবো আমরা ক্রয় যদি ফেরত হয় তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আর ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। টাকা কিভাবে নির্ণয় করবো? দেখেন সেম একই নিয়ম। এই 3450 টাকার মধ্যে ক্রয় ক্রয় ফেরতও আছে, আবার কি আছে? ভ্যাটও আছে। তাহলে 3450 ভাগ 115 গুণন 15। তাহলে 3450 ভাগ 115 গুণন 15 দিলে কত হবে দেখেন, ক্যালকুলেশন যদি করি আমরা, 3450 ভাগ 115 গুণন 15, তাহলে বের হবে 450 টাকা। এই যে 450। তাহলে আমরা ভ্যাট এখানে কি দিব? ভ্যাট চলতি হিসাব 450, আর 3,000 টাকা দিব আমরা ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত 3,000, ভ্যাট চলতি হিসাব 450, আর এই দুই টাকাটাই আমরা কি ব্যাংকে আসতেছে আমাদের, ফেরত দিলে টাকা পাবো না? যখন আমরা ক্রয় করছিলাম টাকা দিছিলাম, তাহলে ফেরত দিচ্ছি, টাকা পাবো এখন। তাহলে 3,450 টাকা। এখন দেখেন পণ্য বিক্রয়, পরে যাবো দাঁড়া, দেখেন একটু। পণ্য বিক্রয় 50,000 টাকা, যার উপর 15% ভাটা দেয়। তাহলে পণ্য বিক্রয় করলে কি টাকা পাওয়া যায় না? দেখেন তাহলে বিক্রয় করলে আমরা কি করবো? টাকা পাবো। এখানে কিন্তু ভ্যাট সহ ছিল, এখানে কিন্তু বলেনি ভ্যাট সহ পণ্য বিক্রয় 50,000। এখানে বলছে কি 15% ভ্যাট আদায়, মানে এই 50,000-এর উপরে আবার 15% করতে হবে। তাহলে এখন দেখেন আমরা কি লিখবো,
ভ্যাট সহ পণ্য বিক্রয় যার উপর প্রভাব আছে। তাহলে এই যে পণ্য বিক্রয় করছি এই টাকাটা এখানে কিন্তু আমরা নগদ উল্লেখ করা নাই। তাহলে নগদ উল্লেখ করা না থাকলে আমরা কি করব? প্রাপ্য হিসাব লিখবো। কি লিখবো? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর এই যে ভ্যাট কিন্তু আমরা যখন পণ্য বিক্রয় করি তখন কিন্তু ভ্যাট পাই। তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। যদিও এটা আমাদের দায় হিসাবে থেকে যাচ্ছে, আবার প্রতিষ্ঠান থেকে সরকারকে রাজস্ব খাতে এই ভ্যাটটা দিতে হবে, তাহলে দায় হিসাবে থেকে যাচ্ছে আমাদের। তাহলে ভ্যাট চলতি হিসাব আমরা কি করব? ক্রেডিট করে দিব। এখন দেখেন এই যে 50,000 টাকা, এই 50,000 টাকা আমরা বিক্রয় করছি। বিক্রয় করছি 50,000 টাকা। আমি বললাম একটু আগে আপনাদের যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটাকে আপনারা ধরবেন 100%। এখানে বিক্রয় 100%। এখন দেখেন এই যে 15% আছে, এখানে কিন্তু 15% অন্তর্ভুক্ত নাই। তাহলে এই ভ্যাটটা কিভাবে বের করবো? এই যে 50,000-কে 100 দিয়ে ভাগ করেন। দেখেন যত পার্সেন্ট টাকা ছিল আমি তত ভাগ করে নিই। আগেরটা কত ছিল? 23,000-কে 115% ভাগ করে 115 ভাগ করছি। কেন কি? এই 23,000-এর মধ্যে 115% টাকা ছিল। তাহলে 115 ভাগ করছি, 15 দিয়ে গুণ করছি। তাহলে এই 50,000-কে 50,000 কত পার্সেন্ট টাকা আছে? 100%। 100 দিয়ে ভাগ করবো, 15 দিয়ে গুণ করবো। অথবা 50,000-এর উপর সরাসরি আপনারা 15% করতে পারেন। তাহলে হবে 7,500। তাহলে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 7,500। তাহলে এখন দেখেন এখানে বিক্রয় করছি 50,000 টাকা, আর ভ্যাট চলতি হিসাব কত ছিল? 7,500। তাহলে প্রাপ্য হিসাব আমরা পাবো কত? 57,500 টাকা। এই হলো আমাদের ভ্যাট সংক্রান্ত জাবেদা। আশা করি সবাই বুঝতে পারছেন। চেষ্টা করেন একটু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।